সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আপনারা জানেন যে আজকে সেই আনন্দের দিন, বাংলাদেশ কিন্তু পাকিস্তানকে ঘরের মাটিতে প্রথমবার হোয়াইট ওয়াশ করেছে। কিছুক্ষণ আগেই কিন্তু সিলেট টেস্ট জিতে নিয়েছে বাংলাদেশ। গতকাল আমি বলছিলাম যে আসলে এক্সাইটিং টেস্ট ম্যাচের সমাপ্তি, সেই এক্সাইটিং টেস্ট ম্যাচে কিন্তু হয়েছে। শেষ পর্যন্ত ভয় ধরিয়েছিলেন কিন্তু মোহাম্মদ রিজওয়ান। আজকে সকালেও কিন্তু দারুণ একটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত কিন্তু সফল হননি। বাংলাদেশ সফল হয়েছে এবং প্রথমবারের মতো পাকিস্তানকে ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ করেছে। টানা 4 টেস্ট পাকিস্তানের বিপক্ষে জিতল বাংলাদেশ। এই আনন্দ দিয়েই শুরু করছি, তবে শুরুতে দেশ বিদেশের সব খেলার খবরগুলোই আপনাদেরকে জানিয়ে দিতে চাই। শুনছিলেন দেশ বিদেশের খেলা সবশেষ খবরগুলো, এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং আমরা আজকে কথা বলবো বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ নিয়ে, এবং যেটা বাংলা ওয়াশ আমরা বলে থাকি। বাংলাদেশ কোনো টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করলে প্রতিপক্ষকে, সেই বাংলা ওয়াশ আরও একবার দেখলাম আমরা আজকে। এবং বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো টানা 4 টেস্ট জয় একটা দেশের বিরুদ্ধে, এবং বাংলাদেশের মাটিতে প্রথমবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ। আপনারাও চাইলে এই বিষয়ে অংশ নিতে পারেন। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। শামীম চৌধুরী, একটা সময় কি আসলে একটু ভয়ের কারণ হয়েছিল কিনা যখন মোহাম্মদ রিজওয়ান সকালে ছিলেন, এবং কালকেও যখন তিনি একটা পার্টনারশিপ করছিলেন, দুটো পার্টনারশিপ আমি বলতে পারি যে তার, সেই জায়গায় একটু ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল কিনা? দেখুন, টেস্টের চতুর্থ ইনিংসে 437 রান, টার্গেটটা কিন্তু অনেক বেশি, কারণ 418-এর উপরে কিন্তু চেস করে জয়ের কোনো রেকর্ড নাই। আর পাকিস্তান যেটা জিতেছে আপনার সর্বোচ্চ রান তাড়া করে, সেটা কিন্তু 400-র নিচে। এই রেকর্ড বলছে যে আমরা এখান থেকে টেস্টে আমাদের এখানে হারের সংখ্যা অনেক কম, যার কারণে কিন্তু আশাবাদী ছিল সবাই। এর আগেও দেখেছি অবশ্য একটা সংখ্যা ছিল যে আপনি 2021 সালে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আমাদের 395 রান চেস করে চট্টগ্রামে জিতেছিল একটা, সেখানে আপনি মায়ার্সের একটা দানবী ইনিংস ছিল, যার কারণে আমরা পারিনি ওই টেস্টটা হারার। ওইটাও কিন্তু অবচেতন মনে আমাদের মাথায়ও ঢুকেছিল। কিন্তু যেহেতু আপনি 437, রেকর্ডটা অনেক বড়, এবং শেষ 3টা উইকেটে 121, 3টা ভালো বলের খেলা, তো এটা একটা সার্টেন সময় কিন্তু আপনি ব্রেক করবেই। সুতরাং বাংলাদেশের সবাই কেন যেন আশাবাদী ছিল, সে ওয়ার্ল্ড তাকিয়েছিল আইডিয়ার তারা কি ওয়ার্ল্ড রেকর্ড করবে নাকি হচ্ছে বাংলাদেশ প্রত্যাশিত জয় পাবে, দুইটার মাঝখানে দাঁড়িয়েছিল মানে 14 দিন শেষে টেস্ট। সুতরাং আমাদের যেটা প্রত্যাশা, সেই প্রত্যাশিত জয় আমরা পেয়েছি। এবং মানে আমি বলছিলাম যে শুরুতে যে প্রতিরোধটা করেছিলেন সাজিদ খান এবং মোহাম্মদ রিজওয়ান, লাস্টে কিন্তু আসলে দেখলাম যে ওই 1 রান, মানে 1 রানও হয়নি, 358 রানেই কিন্তু 3টা উইকেট লাস্ট পড়লো, এবং তাইজুল ইসলাম তার 2টা এবং শরীফুল 1টা নিলেন। তাইজুলের বোলিং নিয়ে তো আলাদা করে বলার কিছুই নেই, কিন্তু তারপরেও আমরা বলতে চাই যে তাইজুল টেস্টে এবং স্পেশালি ঘরের মাটিতে আসলে অসাধারণ পারফরমেন্স বছরের পর বছর কিন্তু করে চলেছেন। দেখুন, কালকে কিন্তু আমরা টেস্টের 4th ডেতে কিন্তু আমরা লেট আওয়ারে কিন্তু ম্যাচটাকে হাতে নিয়েছি তাইজুলের বোলিংয়ে। আপনি নতুন বলে সাধারণত আপনি প্রেডিক্ট করবেন যে আপনি পেস বোলাররা উইকেট নিবে, সেখানে কিন্তু উল্টোটা হয়েছে। তাইজুলই কিন্তু উইকেট টেকিং বোলার হিসেবে কালকে ছিলেন। মানে 4th ডে শেষে ওনার শেষে স্পেলে উনি যে 2টা উইকেট বের করে নিয়েছেন, এই 2টা উইকেটই কিন্তু ওদেরকে ব্যাকফুটে ঠেলে নিয়েছে। এবং দেখেন এবং আজকে যেটা করেছেন, আজকেও কিন্তু আপনি যখনই তাকে তার হাতে বল তুলে দেওয়া হয়েছে তখনই কিন্তু সে বাকি দায়িত্বটা পালন করেছেন। আপনি দেখেন এখানে কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে টেস্টের 5th ডেতে খেলার আগে কিন্তু উইকেটটা হেভি রোল করা হয়েছে। হেভি রোল করলে যেটা হয় আরো ভেঙে যায় না, সেটা কি আপনি উইকেটটাকে লেভেল হয়ে যাচ্ছে, মানে কিছুক্ষণের জন্য ব্যাটিংটা খুব ইজিয়েস্ট হয়ে যায়। আপনি রোল করলে হয় কি যে স্পটগুলো আছে, স্পটগুলো থাকে না, স্পটগুলো আসলে সমান হয়। হ্যাঁ, তখন কিন্তু আপনি যার কারণে হচ্ছে কি আপনি পেস বোলাররা কিন্তু খুব মানে এটা তারা যেই প্রেডিক্টেড বল করার যে আর্লি ময়েশ্চার, সেগুলো কিন্তু আদায় করতে পারে নাই। ওই রোলিংয়ের কারণে তারা বলটা আপনি বলটা দেখেন কিছু কিছু বল লো করেছে, কিন্তু তারপরও পেস বোলারদের কাছে যে প্রত্যাশা ছিল পারে নাই। ঘুরে ফিরে কিন্তু আপনার ওই নতুন বল পুরনো হওয়ার আগেই কাজটা করে ফেলেছে কিন্তু স্পিনার তাইজুল। এবং 18তম বার তিনি কিন্তু 5 নিলেন টেস্টে, মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আমার মনে হয়, এবং 263 টেস্ট উইকেট তার। মানে লেফট আর্ম স্পিনারদের আমরা যখন আসলে সংকটে ভুগছি কিংবা নতুন প্লেয়ার তৈরি হচ্ছে না, তাইজুল তখনও সার্ভিস দিয়ে চলেছেন, অনেক দিন হলো কিন্তু তার। হ্যাঁ, দেখেন ও কিন্তু বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে 250 উইকেটের মাইলস্টোন, যদিও সাকিব খেলেন নাই বলে এই সুযোগটা ওনার জন্য চলে আসছে।
সাকিব 246-এ থেমে গেছে, জানি না সাকিবকে আর কবে টেস্টে আমরা দেখতে পাই কি না পাই, নাকি আপনার কানপুর টেস্টটাই তার ফেয়ারওয়েল টেস্ট হয়ে যায়, এটা শুধু ভাগ্যই বলবে, তার সময় এটা বলে দেবে। কিন্তু তাইজুল যেভাবে এগোচ্ছেন, তাইজুলের লক্ষ্যমাত্রা তাইজুল নিজেই বলেছেন উনি 350 উইকেটের দিকে তাকিয়ে আছেন, এবং আমার মনে হয় না যে খুব কঠিন হবে। এখন যেই জায়গায় দাঁড়িয়েছেন, এই পজিশনে যদি থাকেন, উনি কন্টিনিউ করতে পারেন, তাহলে আমরা এই মাইলস্টোনটা ওনার হাতে দেখতে পারবো। বিশেষ করে আপনি হোম সয়েলে কিন্তু সবচেয়ে এখন যে বলা হয় সবচেয়ে ইফেক্টিভ বোলার কিন্তু আপনার তাইজুল। আপনি যদি পরিসংখ্যান ঘাটেন দেখবেন যে সবচেয়ে আমাদের যে স্ট্রাইক বোলার হিসেবেই তাইজুলকে নিয়ে আমরা টেস্ট চিন্তা করি। আমি নিউক্লিয়াস পাকিস্তানে কিন্তু খেয়াল করে দেখবেন, পাকিস্তান টিমে কিন্তু এবার তাদের 6 থেকে 7টা লেফট হ্যান্ড ব্যাটসম্যান, সুতরাং তাইজুলকে কিন্তু এখানে টেস্ট 11-এ নেওয়াটাই কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং ছিল নির্বাচকদের। কারণ আপনি যেহেতু ওদের লেফট হ্যান্ড ব্যাটসম্যান বেশি, তাহলে আমাদের একটা রাইট আর্ম অফ স্পিনার যদি থাকে তাহলে আমাদের জন্য ভালো হয়। মিরাজের পাশে নাইম হাসান থাকলে আরো হইতো কিনা, কিন্তু দেখেন সেই সমালোচকদের সমালোচনা কিন্তু তাইজুল কিন্তু মিথ্যা প্রমাণ করেছেন। আসলে যে জেনুইন বোলার যিনি আপনি তার কাছে লেফট হ্যান্ড বলে রাইট হ্যান্ড ভেরিয়েশন দিতে পারেন, তিনি লেফট হ্যান্ড হোক রাইট হ্যান্ড হোক, একই অবস্থা কিন্তু সাকিবের ক্ষেত্রে দেখেন উনিও কিন্তু যথেষ্ট লেফট হ্যান্ড ব্যাটসম্যানকে আউট করেছেন। এইটা কি বাংলাদেশ দলেরই আসলে একটা মানে ধারণা কিংবা একটা মানে আমি মেন্টাল অবস্থা বলতে পারি কিনা, যে বাংলাদেশ দলই সবসময় বেশিরভাগ আমরা দেখি যে লেফট হ্যান্ড ব্যাট থাকলে লেফট হ্যান্ড বোলারকে আনতে চায় না, রাইট হ্যান্ড থাকলে রাইট হ্যান্ড বোলার আনতে কম চায়, মানে এটা কি বাংলাদেশেরই এক ধরনের আসলে স্ট্র্যাটেজিগত? না, এই স্ট্র্যাটেজি কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে কবে থেকে আপনি খেয়াল করে দেখেন, 2007 ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা 3টা লেফট আর্ম স্পিনার নিয়ে খেলেছি। আমাকে আপনার গায়ানায় যখন আমরা সাউথ আফ্রিকাকে হারাই, তখন গৌতম ভট্টাচার্য আমাকে বলেছে, শামীম এই রহস্যটা কি বলো তো আমাকে, যে একটা টিমে এতগুলো বাহাতি স্পিনার তোমরা নিলে কিভাবে কি করলে। দেখো এটার ব্যাখ্যা আছে, কিন্তু দেখেন আমরা অভিষেক টেস্টে যেটা মিস করেছি, যে আমরা রফিককে নিয়েছে কিন্তু আমরা মনি ভাইকে নিয়ে নিই। মনি ভাই কিন্তু তখন জাতীয় লিগের হাইয়েস্ট উইকেট টেকার, তাই না? আমরা 2 বাই স্পিনার কেন খেলালাম না, এটাও কিন্তু পরে কোশ্চেন আসছিল। আমার যদি আপনার লটে যদি সেরা থাকে 22 স্পিনার, বাহাতি পেস বোলার সবাই থাকে, তাহলে আপনি কেন ইউজ করবেন না, এটা কিন্তু কোশ্চেন কিন্তু, তাই না? আপনি দেখেন ওই ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা রেজাল্ট ভালো করেছি। 2007-এ যে আমাদের ইতিহাসে প্রথম যে সবচেয়ে ভালো ওয়ার্ল্ড কাপ খেললাম, সেটা কিন্তু এই 3 লেফট আর্মের কারণেই কিন্তু করেছি। সুতরাং আপনি দেখেন এখানে আমার লেফট আর্ম স্পিনার তাইজুল ভালো করছে, যদি সাকিব থাকতো, সাকিব তো অটো চয়েস থাকতো, তা লেফট আর্ম স্পিনার দূরে থাকলে সমস্যা তো নাই। মানে সেই স্ট্র্যাটেজি থেকে বের হয়েছে আপনি বলে মনে করছেন। আমরা দর্শকের ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম রেজন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজবাড়ী থেকে রিপন বলছিলাম। জি, আমার প্রশ্ন হচ্ছে তাইজুল আজকের ম্যাচে সে সবচেয়ে বেশি উইকেট পেয়েছে এবং অনেকগুলো উইকেট পেয়েছে টেস্টে। তাহলে তাইজুল ম্যান অফ দ্য ম্যাচ কিংবা ম্যান অফ দ্য সিরিজ একটা পেল না, এবং আমার মনে হয় নায়ক তিনি এই খেলার। তাহলে আমার খুব কষ্ট লাগছে, আমি জানি না আর কারো কষ্ট লাগছে কিনা। আমার ব্যক্তিগত মতামত, তাইজুল যে কোনো একটা পুরস্কার পেলে আমি খুশি হতাম, এবং এটা তার প্রাপ্য ছিল আমার মনে হয়। আমার ব্যক্তিগত বলছি আর কি, তামিম ভাইকে এই প্রশ্নটার উত্তর দিতে পারছি। ধন্যবাদ আপনাকে। আপনি রাজশাহী থেকে ফোন দিয়েছেন। তাইজুল আপনার বিভাগেরই ছেলে, নাটোর থেকে বেড়ে ওঠা। তাইজুল কেন ম্যান অফ দ্য ম্যাচ হলো না কিংবা ম্যান অফ দ্য সিরিজ হলো না? ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন লিটন দাস, মুশফিকুর রহিম ম্যান অফ দ্য সিরিজ। আপনি অবাক হয়েছেন কিনা জাস্ট দর্শকের প্রশ্নের সাথে একটু জানতে চাই। দেখুন, আমি যেটা হয়েছে যে আপনার কোশ্চেনটা খুবই ভ্যালিড কোশ্চেন। এখানে তো আসলে ম্যাচ অ্যাডভোকেটর থাকে, আপনি এখান থেকে তারাই হয়তো আপনি সিলেকশন করে নেয় যে কে ম্যান অফ দ্য ম্যাচ হবে, কে ম্যান অফ দ্য সিরিজ হবে। একটা ব্যাপার তো আপনি পরিষ্কার, যে সেটা হচ্ছে কি যে মুশফিকের এই ইনিংসটা ছিল খুব ভাইটাল ইনিংস। তার যদি এই আপনার 136 এই ইনিংসটা না হতো, তাহলে কিন্তু আমাদের লিডটা কিন্তু 4th ইনিংসে কিন্তু আমরা চ্যালেঞ্জটা এত বড় দিতে পারতাম না। আর যদি আমরা 4th ইনিংসে যদি ওদেরকে 400 রান চ্যালেঞ্জ না দিতে পারতাম, তাহলে কিন্তু ম্যাচে কিন্তু আমরা শুরু থেকে ব্যাকফুটে থাকতাম। তো সেই ক্ষেত্রে কিন্তু, এবং মুশফিক থ্রু আউট দ্য সিরিজ আপনি খেয়াল করে দেখেন, থ্রু আউট দ্য সিরিজ সে কিন্তু তার প্রয়োজনটা মিটিয়েছে। ইভেন যে ফার্স্ট টেস্টের কথা যদি বলেন, যে পার্টনারের অভাবে সেঞ্চুরি করতে পারে না, উনি 71-এ যদিও আউট হয়েছেন, ওই জায়গাটায় এমন একটা সিচুয়েশন ছিল যে আপনার উইকেট পরপর পড়ে যাওয়াতে উনি আর ওনার এন্ড ধরে রাখতে পারেন নাই। তা এইটা হলো একটা কারণ যে মুশফিক কেন সেরা হয়েছে, ম্যান অফ দ্য সিরিজ। ম্যান অফ দ্য সিরিজ হয়েছে মুশফিক এই কারণে। আপনি খেয়াল করে দেখেন যে এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যদি আপনি রানের বিবেচনা করেন, এখানে খুব ভালো একটা সিরিজ গেছে আমাদের, এই জন্য
আমাদের 4টা ব্যাটারের জন্য খুব ভালো গেছে, তারা কিন্তু 1 2 3 4 আমরা কিন্তু ডমিনেট করছি ব্যাটিংয়ে। লিটন দাস, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, মমিনুল 4টা ব্যাটসম্যানই কিন্তু রান পেয়েছে আপনার সিরিজে। যদিও আমাদের টপ অর্ডারগুলো ফেল করছে, টপ অর্ডার একটা রিবিল্ড প্রসেসে চলছে। আপনি জানেন সাদমান ইনজুরিতে পড়েছেন, সাদমান যার কারণে সেকেন্ড ইনিংসে খেলতে পারেন। ফার্স্ট টেস্টে উনি ফিল্ডিং করতে গিয়ে ওনার শোল্ডারে বড় ধরনের চোট পেয়েছেন, যার কারণে উনি আপনি ওই ফার্স্ট ম্যাচটার পরবর্তীতে আর ভালো করতে পারেন নাই। একই অবস্থা আপনি মাহমুদুল হাসান জয়ের ক্ষেত্রেও গেছে, যে মাহমুদুল হাসান জয়কে আমরা প্রত্যাশিত রানে দেখতে পাই। নতুন আমরা যারা অভিষেক করালাম তামিমকে, হয়তোবা এটা শান্তর ক্ষেত্রে যেটা হয়েছে, শান্তকে আমরা বারবার সুযোগ দিতে দিতে শান্ত কিন্তু সেটেল হয়েছে টিমে। এখন বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হিসেবে শান্তকে ধরা হয়। একই অবস্থা কিন্তু তানজিদ হাসান তামিমের ক্ষেত্রে হতে পারে। তানজিদ হাসান তামিম খুব লম্বা রেসের ঘোড়া, আমরা সবাই জানি। যে বাকি দুটো ফরম্যাট আছে, সেই দুটো ফরম্যাট যখন উনি ডোমিনেট করছেন ব্যাটিংয়ে, আশা করা যাচ্ছে টেস্টেও ইন ফিউচার উনি হয়তো জায়গাটা পাকা করে ফেলতে পারবেন। খালি সময়টা তাকে দিতে হবে, একটু সময় দিতে হবে। আচ্ছা, লিটন দাসের কথা আসলো, ম্যান অফ দ্য ম্যাচ লিটন দাসের ইনিংসটাও কিন্তু ফার্স্ট ইনিংসে খুবই ভাইটাল ছিল। সবাই যখন ব্যর্থ পুরো দল, তখন কিন্তু তিনি 127 রানের একটা ইনিংস খেলেছেন। হ্যাঁ, উনি একাই, উনি যদি এন্ড ধরে, উনি শুধু একা না, খেয়াল করে দেখেন উনি যে কটা পার্টনারশিপ আমাদের বিল্ড আপ হয়েছে, প্রত্যেকটা পার্টনারশিপে কিন্তু উনি আপনি লিডারশিপ দিয়েছেন। এই জায়গাটা বিশেষ ব্যাপার। আর লিটনের খেলাগুলো বেশি ইমপ্রুভ করছে, ভাগ্যটাও লিটনের খুব সহায়তা করছে। আপনি দেখেন ঢাকা টেস্টেও দেখলাম, এখানেও দেখলাম যে আসলে মানে বোথ ইনিংসেই লিটন এখানে ভাগ্য তাকে ফেভার করেছে। আর্লি আউট হয়ে যেতেন, সেটা মিস করাতে আর ওনাকে ক্যাপটালাইজ করে ফেলেছেন, উনি ইনিংসটা বড় করতে পারছেন। তারপরও যেটাকে এটা ক্রিকেটে বলা হয় ফরচুন ফেভার দ্য ব্রেভ, অর্থাৎ ভাগ্যবানদের পক্ষই ইসে নেয়, আর কি ভাগ্য নেয় আর কি, বীরদের পক্ষেই ভাগ্য নেয়। এখন এটাই আমরা বলতেছি যে আপনি একটা টেস্ট জিততে গেলে অনেকগুলো এলিমেন্ট দরকার হয় আপনার। যেহেতু আমাদের এখন ভ্যারাইটিটা আছে, পাশাপাশি ব্যাটিংয়ের ডেপটাও আগের থেকে ডেপনেসটা বেড়েছে। পুরো থ্রু দ্য টেস্ট আপনি রবিদাসের যদি বিশ্লেষণগুলো শুনেন, বা পাকিস্তানের যারা সাবেক ক্রিকেটার আছে যারা ওইখান থেকে পাকিস্তান টিমকে আপনি একে নাস্তানাবোধ করে ফেলছে, কথা ধুয়ে দিচ্ছেন বলা যায় এক কথায়, তারা কিন্তু তাদের সবাই কিন্তু বলছেন যে বাংলাদেশ শুরু থেকে টেস্ট ডোমিনেট করছে। দেখেন মিরপুর টেস্টে যখন হলো, তখন বলতেছে ওরা নিজেরাই অবাক যে একটা ছেলে অনবরত 145 কিলোমিটার গতিতে বল করে, নাহিদ রানা। আর পাকিস্তানের এই টিমে যে হাইয়েস্ট স্পিড যে বল শো করেছে আপনার শাহিন আফ্রিদি, ওনার গতি সর্বোচ্চ গতি ছিল 138। আর আপনি বাকি দুটো পেস বোলার তো বলা হয় না, তাদেরকে মিডিয়াম পেস বোলার বলা হয়, 120 ঘরে বল করে। তো আপনি দেখেন গতিতেই কিন্তু আমরা তাদেরকে বিটেন করতেছি। ইভেন আপনি যদি কোনো ডেলিভারি, শরীফুলের ডেলিভারি কিন্তু 140 চলে যাচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে? একটা টিমে 3টা পেস বোলার, ইভেন আপনি এবাদতের একটা 144 ডেলিভারি দেখেছি। তো কি আপনি প্রত্যেকটা ইসেই আমরা কিন্তু বোলিং ডিপার্টমেন্টে আমরা এতটা রেস করেছি, পাকিস্তানের উপরে এতটা উঠে এসেছি, যেটা টেস্ট কিন্তু রেজাল্ট কিন্তু বোলাররাই করে, এবং সেই জায়গাটা কিন্তু আমাদের ডিফারেন্সটা তৈরি হয়েছে, যেটা আমরা খুব গর্ব অনুভব করতে পারি। এবং সেটা কিন্তু আজকে ম্যাচ শেষেও অধিনায়ক বলেছেন যে আসলে বোলারদের কৃতিত্বটা তিনি বেশি দিচ্ছেন, ব্যাটারদের কথাও বলেছেন, কিন্তু বোলারদের কথা তিনি এগিয়ে রাখছেন। এমনি বাংলাদেশ টেস্ট দলটাও কি আসলে বদলে গেছে কিনা আপনার কাছে এক কথায় জানতে চাই, বিশ্লেষণটা আমরা বিরতির পর এসে শুনবো। বাংলাদেশের টেস্ট দলটা কি আসলে বদলে গেছে আপনার কাছে মনে হয় কিনা? অবশ্যই বদলে গেছে। এই জন্যই আপনি দেখেন সর্বশেষ 10টা টেস্টে আমরা 6টা জিতেছি, একটা ড্র করেছি। দ্যাট মিনস হচ্ছে আমরা বদলে যাওয়ার যে পুরোপুরি এটা দেখাচ্ছি, মানে বিশ্বকে আমরা সেই বার্তাটা দিতে পেরেছি। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি বাংলা ওয়াশ নিয়ে। পাকিস্তানকে আজ হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। সিলেট টেস্ট পঞ্চম দিন সকালেই জিতে নিয়েছে। প্রথমবারের মতো ঘরের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলো। আর এর আগে পাকিস্তানের মাটিতে গিয়ে হোয়াইট ওয়াশ করার রেকর্ড আছে। টানা 4 টেস্ট পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ জিতলো। আমাদের সঙ্গে আছেন ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। বিরতির আগে বলছিলাম বাংলাদেশ দল কতটা বদলে গেছে। বাংলাদেশের অধিনায়ক আজকে বলছিলেন যে বাংলাদেশ টেস্ট খেলতে চায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, এইসব বড় দলগুলোর সাথে নিয়মিতভাবে। এটা কি আসলে সাহসের জায়গা থেকে এসছে, কনফিডেন্সের জায়গা থেকে এসছে, নাকি আসলে বাংলাদেশ খেলে আসলে অভিজ্ঞতা হতে চায়? কোন জায়গাটায়? আপনি দুটোই বলতে পারেন। সেটা হচ্ছে কি, আপনি খেয়াল করে দেখবেন যে রিসেন্ট পারফরমেন্স যেটা বলা হয়, সেটা হলো কিন্তু আমরা কিন্তু জিম্বাবুয়ে তো টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না, কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ যারা, আমরা ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার উপরে কিন্তু আমরা আছি। আজকে আরো এক ধাপ উপরে উঠে আমরা 5 নম্বরে চলে গেলাম। তাহলে আপনি খেয়াল করে দেখেন আমরা নিয়মিতই কিন্তু তাদেরকে হোম বলেন, অ্যাওয়ে বলেন, তাদেরকে কিন্তু হারাচ্ছি, এবং তাদের সাথে আমাদের এখন নেক টু নেক নাই, জাস্ট আমরা বেটার পজিশনে চলে গেছি। তাহলে আমাদের উপরে এখন আছে কারা? আমাদের উপরে আছে পাকিস্তানকে। যদিও আমরা হারাই, কিন্তু ধারাবাহিকভাবে যদি এটা আরও কিছুদিন থাকে, তাহলে বলতে পারবো যে আমাদের পারফরমেন্সটা পাকিস্তানের উপরে গ্রাফ আছে।
আপনি আমাদের ওই যেটা বললেন যে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া তাদের সাথে কিন্তু বাকি দলগুলোর ডিফারেন্সটা একটু বেশি হয়ে গেছে। আপনি 3টা ফরম্যাটের ক্রিকেটেই তাদের সাথে ডিফারেন্সটা একটু বেশি। এই ব্যবধানটা আসলে কমিয়ে আনা দরকার। যদিও আমরা ইংল্যান্ডকে আমাদের হোমে হারিয়েছি, আপনি জানেন যে সর্বশেষ 2টা যে আইসিসির এফটিভিতে ইংল্যান্ড আমাদেরকে আতিথ্য দেয় নেই এবং ইংল্যান্ড এখানে খেলতেও চায় না বাংলাদেশের সাথে। এইটা হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের যে সূচিটা যখন তৈরি হয় তখন আমাদেরকে আসলে বঞ্চিত করা হয় বড়দের সাথে খেলার। এবার আমরা অস্ট্রেলিয়ার সাথে খেলবো, যদিও আগস্ট সেপ্টেম্বরে আমাদের অস্ট্রেলিয়া গিয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজ অপেক্ষা করছে, 2 যুগ পর প্রায়। হ্যাঁ, তাও আপনি খেয়াল করে দেখেন অস্ট্রেলিয়ার মাটিতে আমরা খেলেছি 2003-এ, আবার এখন যাব, অর্থাৎ 23টা বছর পরে আমরা যাচ্ছি। এই যে লম্বা বিরতিগুলো হচ্ছে এই বড়দের সাথে, এই যে আমরা বলি যে ক্রিকেট বড়ল, আসলে এই জায়গাটা আমাদের ভাঙতে হবে। না হলে কিন্তু এটা যদি আইসিসি এই গ্যাপটাকে কমিয়ে আনার চেষ্টা করে তাহলে কিন্তু আমরা কিন্তু উপকৃত হব। আমাদের আসলে বড়দের সাথে আরও বেশি খেলা উচিত। আমাদের হোমে নয় খেলতে পারলে তো আপনি হোমে একটা জয়ের আবহ তৈরি করতে পারবেন। অ্যাওয়েতে হয়তো বা আপনি ড্র করলেন বা হারলেন বড় কথা, বা জয়ের সমান, অনেক সময় কোনো ড্রটাও হয় জয়ের সমান, সেটাও যদি আমরা অ্যাচিভ করতে পারি ভালো হবে। আর এখন আমাদের বাংলাদেশ টিমটা এমন একটা শেপে আছে, বিশেষ করে পেস ইউনিট, স্পিন ইউনিট মিলে আমাদের বোলিং কম্বিনেশনটা এখন যে অবস্থা আছে, আমরা এখন আসলে ক্রিকেট পরাশক্তি যে কোনো সাথেই চোখে চোখ রেখে খেলতে পারবো বলে বিশ্বাস করি। এবং আপনি বলছিলেন যে হোমে জেতা, কিন্তু হোমে কিন্তু বাংলাদেশে আগের মতো করে জিতছে না, সেটাও কিন্তু মেনশন করা প্রয়োজন। আমরা অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে টেস্টে হারিয়েছি, কিন্তু হোমে সেটা কিন্তু অন্যভাবে আমরা স্পিন উইকেট করে, একদম লো বাউন্স উইকেট করে। এবার কিন্তু গত কয়েক মাস ধরে আমরা দেখছি যে স্পোর্টিং উইকেটে বাংলাদেশ খেলছে। এবং আমি আবারও নাজমুল শান্তর কথাই বলছি যে আজকেও তিনি বলেছেন যে এরকম উইকেট থাকলে আসলে পেস বোলাররা উঠে আসে এবং প্লেয়াররা কনফিডেন্স পায় ভালো খেলার। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, প্রত্যেকে কিন্তু হোম অ্যাডভান্টেজ নিতে চায়। এটা তো আইসিসির কোনো ইভেন্ট না, এটা তো বাইলেটারাল সিরিজ। নিশ্চয়ই আমরা যখন খেলতে যাব তখন ওই অপোজিশন তাদের স্ট্রেংথ অনুযায়ী উইকেট বানাবে, তাই না? আমাদের আগে স্ট্রেংথটা ছিল কি, আমাদের ক্রিকেটাররা সাধারণত ফ্রন্ট ফুটে খেলতো এবং এরা ডেড উইকেটে খেলতো। এটা কিন্তু অভ্যাস ছিল, যার কারণে আমরা ওই ডেড উইকেট তৈরি করেছি। এবং আমাদের তখন কিন্তু এক্সপ্রেস বোলার ছিল না। যখন আমরা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডকে হারিয়েছি হোমে, তখন কিন্তু ওই লেভেলে। কিন্তু এখন আমাদের টিমে আপনি এক্সপ্রেস বোলার, আপনি 11-এ 3 জন এক্সপ্রেস বোলার আছে, এটা সোজা কথা। 3 জন পেস বোলার, 3টে এক্সপ্রেস বোলার। সুতরাং আপনি তো হোম অ্যাডভান্টেজ নিতে চাইলে ওই পেস বোলারদের উপরেই আপনি ভরসা রাখবেন। আর আপনি নিজে জানতেছেন যে বল যখন পূরণ হবে আপনার স্পিনাররা সেই সুযোগটা কাজে লাগাবে। অর্থাৎ আপনি আপনার স্ট্রেংথ অনুযায়ী যদি উইকেট বানান, তাহলে এখন কিন্তু ওইদিকে যাচ্ছে। আপনি প্রথম উইকেট দেখে আমি অবাক হয়ে গেছি। আমরা কি এটা কি হ্যামিল্টনে খেলা দেখতে আসলাম, নাকি ওয়েলিংটনে আসলাম, না মিরপুরে খেলা কভার করতে আসলাম? আপনি আউটফিল্ড এবং উইকেটের চেহারা কোনো বদল নাই। ইভেন আপনি দেখেন 5th ডেতেও এই সিলেটের উইকেটের চেহারাটা দেখেন, উপরের আপনি কোথাও কি আপনি কোনো ক্র্যাক হয়েছে বা স্পট হয়েছে আপনি দেখাতে পারবেন না। সবুজটা কিন্তু ঠিকই রয়ে গেছে। তো আপনি কি চমৎকার একটা পরিবেশ না? সিলেটটা এমনি তো হচ্ছে আমাদের স্টেডিয়ামদের মধ্যে সবচেয়ে মনোরম স্টেডিয়াম, দর্শনের মানে দেখতে যেয়ে আর কি। পাশেই হচ্ছে আপনার চা বাগান, যেটাকে লাকাতুরা টি গার্ডেন বলে, টি গার্ডেনের মধ্যে। আর মাঠটাও সবুজ, উইকেটটাও সবুজ, সব সবুজে সবুজে একাকার। আপনি এখানে এটা একটা বিরাট ব্যাপার যে আমরা এখন পেস ওরিয়েন্টেড টিম হয়ে গেছি। এটা কিন্তু রেজাল্টটা কিন্তু ইন্ডিয়া কিন্তু একইভাবে পেয়েছে। ইন্ডিয়া যখন থেকেই আপনার স্পোর্টিং উইকেটে ফিরে গেছে তখন থেকে তারা টেস্টে কিন্তু ডমিনেট করা শুরু করছে, এবং অ্যাওয়েতেও তারা ডমিনেট করা শুরু করছে। একই অবস্থা কিন্তু আমাদেরও দিনে দিনে আমরা সেই দিকেই হাঁটছি। যেই কৌশলটা ক্রিকেট বোর্ড নিচ্ছে এটা খুবই ভালো, আমাদের পজিটিভ। এক কথায় যে বাংলাদেশের টেস্ট তাহলে আপনি ভালো দিনই সামনে আছে বলে দেখছেন? এক কথায় অবশ্যই দেখছি। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের টিমে কিন্তু বেশিরভাগ প্লেয়ার কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে না, T20 এবং মানে 50 ওভার ম্যাচে অভ্যস্ত। তারা কিন্তু টেস্টে নেমেই ভালো করতেছে। এর অর্থ কি, আমরা আমাদের মানসিকতা টেস্ট ভালো করার জন্য দিয়ে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ শামীম চৌধুরী। আমাদের সময় শেষ, আজকের মতো আমরা এখানেই শেষ করতে চাই এবং অভিনন্দন জানিয়ে আরও একবার বাংলাদেশ দলকে। সবাই ভালো থাকবেন।